বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আশা করি। তোমাদের সাথে আজকে নতুন একটি ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নূর আফসানা ইসলাম, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটি শুরু করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হলো, আমাদের প্রত্যেকটি চ্যাপ্টার কনসেপচুয়ালি ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে ম্যাথমেটিক্যালি ইম্পর্টেন্ট। এই দুইটা বিষয় আমি সবসময় মাথায় রাখতে বলবো। যতদিন আমরা হিসাব বিজ্ঞান পড়বো, হিসাব বিজ্ঞান চর্চা করব, আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে প্রত্যেকটা চ্যাপ্টার যে অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান মানে শুধু আমার যে অঙ্ক, সেই বিষয়টা আমরা কখনোই মাথায় নিব না। প্রত্যেকটা চ্যাপ্টার আমার থিওরিটিক্যাল বেসমেন্টটা যত বেশি স্ট্রং হবে, সেই চ্যাপ্টার আমার মেমোরিতে, আমার কনসেপ্টে ততদিন বেশি লং লাস্টিং হবে। এই বিষয়টা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমরা এখানে আয়ত্ত করব চর্চার মাধ্যমে, কিন্তু কোনো কিছু না বুঝে না জেনে সেই বিষয়টা সম্পর্কে আমরা সামনে অগ্রসর হব না। কারণ এই হিসাব বিজ্ঞান যতদিন আমি এই ব্যবসা শিক্ষা শাখায় পড়াশোনা করব ততদিন, এবং হচ্ছে আমার বাস্তব জীবন এবং পাশাপাশি হচ্ছে আমার ভবিষ্যৎ অনাগত জীবনে সেটা ততদিন তার প্রতিফলিত হবে। সো প্রত্যেকটা বিষয় শুধু আমার আজকের বইয়ের মাঝে সীমাবদ্ধ, সেই বিষয়টা আমি ওইভাবে নিব না। প্রত্যেকটা বিষয় আমরা চেষ্টা করব কনসেপ্ট ক্লিয়ার করে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকে আমরা করব আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ আমরা জানি যে আমাদের প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় শেষে তার আর্থিক বিবরণী প্রকাশ করে, অর্থাৎ ব্যবসার একটি চিত্র প্রকাশ করে। সেই চিত্রটার মধ্যে বিভিন্ন ধরনের তথ্য থাকে আমরা জানি। সেই তথ্যগুলোরই কিছু বিশ্লেষণ করা, তার অনুযায়ী সেই বিশ্লেষণের একটা অংশ হচ্ছে অনুপাত বিশ্লেষণ। সেই ধরনের আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, প্লাস থিওরিটিক্যাল কনসেপ্টে এই চ্যাপ্টারে আমরা বিল্ড আপ করব। ওকে, তাহলে চলো দেখি আমরা এই চ্যাপ্টারে কি কি ধরনের কনসেপ্ট এখানে বিল্ড আপ করতে পারি। উদাহরণস্বরূপ এখানে আমি কিছু বিষয় সিলেক্ট করেছি, যে বিষয়টা আমাদের চ্যাপ্টারের গুরুত্ব বুঝতে এবং হচ্ছে আমাদের এমসিকিউগুলো বুঝতে, এবং হচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়ের সাহায্যে, এখানে যে বিষয়গুলো আলোচনা করা হবে সেই বিষয়ের সাহায্যে সমাধানগুলো করার চেষ্টা করতে পারি। যেমন এখানে আমি একটা বিষয় পয়েন্ট আকারে নিয়েছি, কি বলেছি যে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আর্থিক বিবরণীর অবস্থান, অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী আর্থিক বিবরণীর অবস্থানটা কি। এই বিষয়টা হচ্ছে আমি যতদিন পড়াশোনা করব, পাশাপাশি ফার্দার আমার পরবর্তী লাইফে এবং হচ্ছে আমার এমসিকিউতে বিষয়টা অনেকাংশেই সাহায্য করবে। আমি শুরুতেই বলছি আমরা আজকে অঙ্কের কনসেপ্টটা বিল্ড আপ করব, এবং আজকে আমরা কোনো বোর্ডের অ্যানালাইসিসে যাব না। আমরা চেষ্টা করব আমাদের এই বিষয়গুলো যাতে খুব পাকাপোক্তভাবে আমরা যখন অঙ্ক করতে যাব, বিষয়গুলো যাতে আমরা খুব সহজেই করতে পারি। কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের খুব ছোট্ট একটা অংশ আসে, কিন্তু এখানে আমার এমসিকিউ রিলেটেড অনেক বিষয় থাকে এবং এখানে জানার আসলে অনেক কিছুই রয়েছে। ওকে, তাহলে দেখি বিষয়টি হচ্ছে যে এখানে আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আর্থিক বিবরণীর অবস্থান বোঝার আগে আমরা আর্থিক বিবরণী কি সেই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আর্থিক বিবরণী কারবারের আর্থিক অবস্থা এবং কার্যফলের একটি চিত্র প্রকাশ করে, অর্থাৎ একটি সার্টেন টাইম শেষে কারবারের মূল অবস্থাটা, তার কতটুকু অ্যাসেট রয়েছে, তার কতটুকু দায় দেনার পরিমাণ রয়েছে, বা তার কাছে কে কত টাকা পাবে, তার পাওনাদারের পরিমাণটা কি, বা তার ওভারঅল একটা আর্থিক পিকচার এখানে আর্থিক বিবরণীতে তুলে ধরা হয়। তাই বলা হয়েছে যে আর্থিক বিবরণী কারবারের একটি আর্থিক অবস্থা এবং তার কার্যফলের চিত্র, অর্থাৎ এই সার্টেন পিরিয়ডে কারবারের কতটুকু নগদ প্রবাহ আসলো বা গেল, বা কারবারের ওভারঅল সামগ্রিক আর্থিক অবস্থাটা এখানে তুলে ধরা হয়। ঠিক আছে,
এই আন্তর্জাতিক হিসাব মান অনুযায়ী আর্থিক বিবরণী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের প্যারা ৮ অনুযায়ী আমার আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হয়। এটা আমার এমসিকিউতে আসতে পারে যে আর্থিক বিবরণী ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কোন প্যারা অনুযায়ী প্রস্তুত করা হয়, ঠিক আছে। এবং আর্থিক বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক। এই প্রশ্নটা আমরা প্রায়ই এমসিকিউতে ফেস করে থাকি যে আর্থিক বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক কি না, ঠিক আছে। এবং 2007 সালে আইএএসপি কর্তৃক আইএস 1 অনুযায়ী আইএস 1-এর প্যারা 8 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয় এবং যা প্রস্তুত করা বাধ্যতামূলক। আমি জাস্ট এতটুকু মাথায় রাখবো যে আর্থিক বিবরণী প্রস্তুত করা বাধ্যতামূলক এবং আইএএস এর অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের প্যারা 8 অনুযায়ী আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। বাস এখান থেকে আমার জিস্ট অংশটুকু এই বিষয়টুকুই। আমার এই চ্যাপ্টারটা আজকে এইভাবে সিলেক্ট করার আরেকটি উদ্দেশ্য আছে, সেটি হচ্ছে আমরা এতদিন দ্বাদশ শ্রেণীতে অধ্যয়ন করে অনেকগুলো চ্যাপ্টারই ম্যাথমেটিক্যালি মোটামুটি সিলেবাস আমাদের অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা চেষ্টা করব অঙ্কগুলো করার পাশাপাশি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যে অঙ্কগুলো রিভাইজ করার চেষ্টা করব, ঠিক আছে। সো তোমরা যদি এই ক্লাসটা শুরু করার আগে যদি একটু পাশে তোমাদের যে পাঠ্য বই আছে অর্থাৎ যে অ্যাকাউন্টিংয়ের যে বইটা নিয়েছো সেই বইটা একটু সাথে সাথে ফলো করো, তাহলে বিষয়টা বুঝতে তোমাদের আর একটু সহজ হবে। ওকে, সো আর্থিক বিবরণীর অনেকগুলো বিষয়ের অন্তর্ভুক্ত থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আয় বিবরণী অর্থাৎ যেটা আমরা অঙ্ক করে থাকি, ইনকাম স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী, স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। মালিকানা সত্ত্ব বিবরণীর আবার দুটো ক্যাটাগরিজ আছে, একটি হচ্ছে মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, আরেকটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী অর্থাৎ স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ওনার্স ইকুইটি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ রিটেন আর্নিংস স্টেটমেন্ট অর্থাৎ মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী আর হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। তারপর আছে উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট, নগদ প্রবাহ বিবরণী, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর্থিক বিবরণীর সমূহ বিবরণের উপর টিকা অর্থাৎ ফিনান্সিয়াল ফুট নোটসগুলো, নোটস অন ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ, অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এই অ্যানালাইসিস অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টেরই আমরা কিছু টেকনিক এখানে এই চ্যাপ্টারে দেখব। বেসিক্যালি এটার উপরে এই পুরোটা চ্যাপ্টার হাইলাইটস করা আছে, ঠিক আছে। এখন তার আগে চলো দেখি এই আর্থিক বিবরণীটা আমরা কেন করি বা এটার উদ্দেশ্যটা কি, কি কারণে আমাদের আর্থিক বিবরণীটা প্রস্তুত করা হয়। প্রথমত যদি আমরা বলি, খুব সংক্ষেপে যদি বলি যে ব্যবসায়ের বাজেট প্রণয়ন ও পরিকল্পনা প্রণয়ন অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের বাজেট সাধারণত কি, বাজেট হচ্ছে কোনো ভবিষ্যৎ পরিকল্পনার একটি ছক নির্ধারণ করা, সেটাকে বাজেট বলা হয়। আর পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতে কি করতে হবে তার একটি অগ্রিম কর্মপন্থা নির্ধারণ করা হচ্ছে পরিকল্পনা অর্থাৎ প্ল্যানিং ইজ দ্য ফিউচার কোর্সেস অফ অ্যাকশন। ভবিষ্যতে আমি কি করব তার অগ্রিম একটি ছক নির্ধারণ করা হচ্ছে পরিকল্পনা। তাহলে আর্থিক বিবরণীর মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাজেট ও পরিকল্পনা তৈরি করা এবং প্রতিষ্ঠানের চলতি ও দীর্ঘমেয়াদী দায় পরিশোধ সক্ষমতা নির্ধারণ করা। একটি প্রতিষ্ঠানে তার যে কতটুকু অ্যাসেট আছে তার কতটুকু লাইবিলিটিস আছে অর্থাৎ তার পাওনাদার এখানে কত বা কারকে কত পরিমাণ পরিশোধ করতে হবে সেই প্রত্যেকটা বিষয় আর্থিক বিবরণী থেকে আমরা পেয়ে থাকি। তাহলে আমরা আগের যে কনসেপ্টটা ছিল যে আর্থিক বিবরণী মানে একটি সার্টেন টাইম টেসে কারবারের লাভ লোকসান নিরূপণ করা, সেই পর্যন্ত আর্থিক বিবরণীর উদ্দেশ্যটা আর সীমাবদ্ধ নেই। যে আমরা যদি খুব সহজে বলি আর্থিক বিবরণীর উদ্দেশ্য হচ্ছে যে বাজেট প্রণয়ন এবং পরিকল্পনা প্রণয়ন করা এবং কারবারের একটি আর্থিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরা, ঠিক আছে, যাতে করে সে ঋণদাতাদের ঋণ পরিশোধ করতে পারে বা ডিউ টাইমে লভ্যাংশ ঘোষণা করতে পারে, কর নির্ধারণ করতে পারে। ওকে, তাহলে দেখি নেক্সটে আমাদের কি টপিকস রয়েছে। আর্থিক বিবরণী বিশ্লেষণের কতগুলো কৌশল রয়েছে এবং কতগুলো কৌশল বা হাতিয়ার বা খুব সহজে আমরা সেটাকে বলতে পারি টেকনিক রয়েছে, ঠিক আছে। আর্থিক বিবরণীকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য এই কৌশলগুলো ব্যবহার করা হয়। এই কৌশলগুলো রয়েছে উলম্ব বিশ্লেষণ, আনুভৌমিক বিশ্লেষণ এবং হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল হচ্ছে তিনটি। এই প্রশ্নটা প্রায়ই আমার একটা এমসিকিউতে এসে থাকে। আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল কয়টি? তিনটি, ঠিক আছে। এর মাঝে এই যে অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালাইসিস হচ্ছে আমার আজকের মেইন উপজীব্য বিষয়, অর্থাৎ এই টপিকসটা নিয়ে আমরা আমাদের অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। এই রিলেটেড বিষয়গুলি আমার এখানে অঙ্কের জন্য
বাছাই করা হয়, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে আমার এই ধরনের অঙ্ক এসে থাকে। তো চলো অনুপাত বিশ্লেষণ কৌশল বা রেশিও অ্যানালাইসিস বোঝার আগে আমরা আগে দেখি যে অনুপাত বিষয়টা কি। সাধারণত অনুপাত হচ্ছে দুটি বিষয়ের মধ্যে পারস্পরিক এবং প্রাসঙ্গিক তুলনা করা, অর্থাৎ দুইটি বিষয়ের মাঝে একটি পারস্পরিক সম্পর্ক তুলনা করা, এবং এটিকে যখন আমরা গাণিতিকভাবে প্রকাশ করি তখনই তাকে বলা হয় অনুপাত। ঠিক আছে, অর্থাৎ সমধর্মীয় বিষয়ের তুলনামূলক যে সম্পর্কটাকে গাণিতিকভাবে প্রকাশ করা হয় সেটি হচ্ছে অনুপাত। তাহলে এখানে দুইটি কন্ডিশন আমার আসছে, একটি হচ্ছে সমধর্মীয় বিষয়, আর সেকেন্ড ওয়ান হচ্ছে তার মাঝে অবশ্যই একটি গাণিতিক সম্পর্ক থাকবে। এই গাণিতিক সম্পর্কটাই হচ্ছে কি আমার রেশিও বা অনুপাত। এই ফাংশনাল রিলেশনশিপটা অবশ্যই তাদের মাঝে বিদ্যমান থাকবে। ঠিক আছে, তাহলে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বিষয়ের মধ্যে পরিমাণগত ও সংখ্যাগত সম্পর্কই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আমরা এক কথায় খুব সহজে বলতে পারি অনুপাত বিশ্লেষণ হচ্ছে দুটি পরস্পর সম্পর্কযুক্ত দুটি বিষয়ের মাঝে পরিমাণগত ও সংখ্যাগত বিশ্লেষণ। পরিমাণগত এবং আমি আবার বলছি পরিমাণগত এবং সংখ্যাগত বিশ্লেষণ। ঠিক আছে, এই হচ্ছে অনুপাত, অর্থাৎ দুটি চলকের মাঝে একটি সম্পর্কই হচ্ছে আমার রেশিও অ্যানালাইসিস। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসার মতো আমার এই বিষয়টি এসে থাকে যে অনুপাত বিশ্লেষণ, অনুপাতটা কি? পরস্পর সম্পর্কযুক্ত দুটি বিষয়ের মধ্যে পরিমাণগত ও সংখ্যাগত একটি সম্পর্ক। এখন আসি অনুপাত বিশ্লেষণের উদ্দেশ্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কি, বা কেন আমরা এই অনুপাত বিশ্লেষণটা করব, কি কারণে এটার করব। ঠিক আছে, ব্যবসার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যটাকে আমরা কি ধরি? বর্তমান কনসেপ্ট অনুযায়ী ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে দুটো, একটি হচ্ছে কি তার অবশ্যই মুনাফা অর্জন করা, এবং দ্বিতীয়ত হচ্ছে কি তার সম্পদ সর্বাধিকরণ করা। অর্থাৎ আমরা কখনোই বলবো না ব্যবসার উদ্দেশ্য হচ্ছে একটি, ব্যবসার উদ্দেশ্য অবশ্যই দুটি, একটি হচ্ছে তার কি মুনাফা অর্জন করা, এবং সেকেন্ড ওয়ান ইজ তার সম্পদ সর্বাধিকরণ করা, প্রফিট ম্যাক্সিমাইজেশন, এবং হচ্ছে অ্যাসেট ম্যাক্সিমাইজেশন। এই বিষয়টা আমি অবশ্যই মাথায় রাখবো, কখনোই আমি আগের কনসেপ্ট অনুযায়ী বিষয়টা চিন্তা করব না। তাহলে ব্যবসার উদ্দেশ্য বাস্তবায়নের জন্য, অর্থাৎ তার মুনাফা অর্জন করা এবং সম্পদ সর্বাধিকরণের জন্য দক্ষ, সুষ্ঠু ও উন্নত ব্যবস্থাপনার ক্ষেত্রে অনুপাত বিশ্লেষণের গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, এবং এই অনুপাত বিশ্লেষণের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণের যে তথ্যসমূহ উপস্থাপন করা হয়ে থাকে তার সম্পর্কে সেই তথ্য থেকে একটি প্রতিষ্ঠানের প্রাথমিক একটি ধারণা পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানটা কি ধরনের প্রতিষ্ঠান বা তার কত ধরনের সক্ষমতা আছে, তার সেই প্রতিষ্ঠানের কি ধরনের সক্ষমতা আছে, বা তার যে অ্যাকচুয়াল পিকচারটা, অর্থাৎ সেই প্রতিষ্ঠান কি আদৌ প্রফিটেবল, বা সেই প্রতিষ্ঠানকে বিনিয়োগের জন্য কেউ কি সিলেক্ট করবে কিনা, বা বিভিন্ন বিষয় সম্পর্কে এখানে তথ্য অনুপাত বিশ্লেষণের মাধ্যমে পেয়ে থাকে। তার কয়েকটি বিষয় যদি আমরা একটু দেখি, যেমন ধরো তারল্য অবস্থা, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের তারল্য হচ্ছে যা সাধারণত চাহিদা মাত্র পরিশোধ করা হয় তাকে তারল্য বলা হয়। ঠিক আছে, এই প্রশ্নটা আমার এমসিকিউতে এসে থাকে। তাহলে তারল্য হচ্ছে প্রতিষ্ঠানের অনুপাত বিশ্লেষণে, অর্থাৎ তার স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের জন্য ক্ষমতা এবং চলতি মূলধন কাঠামো সম্পর্কে জানা যায়। কিসের মাধ্যমে? চলতি অনুপাতের মাধ্যমে। অর্থাৎ এই চলতি অনুপাতের মাধ্যমে আমরা কিন্তু একটা প্রতিষ্ঠানের তারল্যের অবস্থাটা জানতে পারছি, অর্থাৎ তার স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের সক্ষমতা এবং তার চলতি মূলধন যে কাঠামো, ওয়ার্কিং ক্যাপিটাল স্ট্রাকচারটা, সেটা সম্পর্কে আমরা এখানে জানতে পারছি। ঠিক আছে, তারপরে আসছে যে বিনিয়োগ সিদ্ধান্ত। একটা প্রতিষ্ঠানে বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থাৎ তার এখানে কি ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন অ্যাপ্লাই করতে হয়, সেই বিষয়টি কি ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন এখানে আসতে পারে। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে সে ইনভেস্ট করতে গেলে সেই প্রতিষ্ঠানটাকে আদৌ প্রফিটেবল হবে না, হচ্ছে সেটা কতটুকু তার জন্য লাভজনক হবে। অর্থাৎ অ্যাজ এ ইনভেস্টর, একজন বিনিয়োগকারী হিসাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমি যখন বিনিয়োগ করতে যাব, সেই অনুযায়ী দেখব যে আমরা
কতটুকু সেটা আমাদের কাছে প্রফিটেবল। ঠিক আছে, সেই বিনিয়োগ সিদ্ধান্ত আমরা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে গ্রহণ করতে পারি। তারপরে আসছে বাজেট ও পরিকল্পনা প্রণয়ন। বাজেট ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা মাফিক মাত্র অনুমান। তো এই অনুমান অবশ্যই করতে হয় আমার অতীত তথ্যের ভিত্তিতে, অর্থাৎ এক প্রতিষ্ঠানটা তার প্রিভিয়াস ডাটা পর্যালোচনা করে নেক্সট আপকামিং বিষয়গুলো এখানে বিচার বিশ্লেষণ করা হয়। সো এই বিষয়গুলো চিন্তা করার জন্য বা এই বিষয়গুলো আমাকে বাস্তব চিত্র তুলে ধরার জন্য অনুপাত বিশ্লেষণের এখানে গুরুত্ব অপরিসীম। অর্থাৎ অনুপাত বিশ্লেষণ অর্থাৎ এই রেশিও অ্যানালাইসিস ছাড়া একটা প্রতিষ্ঠান কখনোই লাভজনক বিনিয়োগে উৎসাহিত করতে পারে না তার ইনভেস্টরদেরকে বা তার পাওনাদারকে। সে এখানে কি করতে পারে না, তার সক্ষমতাটা এখানে যাচাই করতে পারে না, তার এই দায় দেনাটা পরিশোধ করতে পারে না। ঠিক আছে, আবার এই রেশিও অ্যানালাইসিসের কিছু অসুবিধা বা সীমাবদ্ধতাও আছে, যেমন সবসময়, কারণ যে বিষয়টা হচ্ছে এখানে একটা আদর্শ মান সেট করতে হয়। আদর্শ মান সেট কি, আমরা যদি সেই চলতি অনুপাতের কথাটাই ধরি, চলতি অনুপাতের হচ্ছে 2:1, অর্থাৎ তার এখানে যে 2:1 অর্থাৎ 2:1, তার দুইটা হচ্ছে তার সম্পদের অবস্থান, আর খুব সহজে যদি আমরা বলতে চাই, আর 1 হচ্ছে যে তার ঋণের অবস্থানটা। ঠিক আছে, তাহলে তার এতটুকু পরিমাণ, এই যে 2 হচ্ছে তার সক্ষমতাটা প্রকাশ করছে, অর্থাৎ তার এতটুকু পরিমাণ অ্যাসেট আছে তার সেই দায় পরিশোধ করার জন্য। এটা হচ্ছে তার চলতি সম্পদের অবস্থানটা, এবং এই 1টা হচ্ছে তার চলতি দায় পরিশোধটা। অর্থাৎ 2:1 মানে তার এই চলতি দায় পরিশোধ করার দ্বিগুণ সক্ষমতা তার এখানে আছে। এটি হচ্ছে একটি আদর্শ মান চলতি অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই আদর্শ মান প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য বা সব জায়গায় সমভাবে প্রযোজ্য নাও হতে পারে। তাই সকল প্রতিষ্ঠানের জন্যই আদর্শ মান নির্ণয় করাটা পসিবল না। আরেকটা বিষয়, তুলনার ক্ষেত্রে জটিলতা। এই বিষয়টা যদি আমরা একটু খুব সহজে বুঝি, যে সাধারণত ডেপ্রিসিয়েশন আমরা দুইভাবে করি, অর্থাৎ অবশ্যই আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে সরলরৈখিক, আর একটা হচ্ছে আমার ডিক্লাইন বা ক্রমহ্রাসমান। ঠিক আছে, এখন একটা প্রতিষ্ঠান স্ট্রেট লাইন বেসিসে করলো, অর্থাৎ সরলরৈখিক করলো, তার যে রেশিওর অবচয়ের যে হারটা আর হচ্ছে ক্রমহ্রাসমান করবে, তার হারটা স্বাভাবিকভাবে এখানে পার্থক্য হবে। অ্যাজ এ রেজাল্ট তার কিন্তু সেই অ্যামাউন্টও এখানে ভেরি করবে, অর্থাৎ এখানে বিষয়টার একটি জটিলতা সৃষ্টি হবে। তদ্রূপ আসছে মজুদ পণ্য মূল্যায়ন পদ্ধতি। এই বিষয়টাও এখানে একটি জটিলতার সৃষ্টি করে থাকে। ঠিক আছে, তাহলে এই অনুপাত বিশ্লেষণের আমার সুবিধা যেমন রয়েছে, তার কিছু অসুবিধা বা সীমাবদ্ধতাও এখানে রয়েছে। ঠিক আছে, এখন আমরা দেখি হিসাব অনুপাতের ব্যবহারকারী কারা কারা। এখানে দুই ধরনের ব্যবহারকারী আছে, আভ্যন্তরীণ ব্যবহারকারী এবং হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এখান থেকে আমার যে বিষয়টা এমসিকিউতে আসতে পারে, সেটা হচ্ছে যে কারা কারা হচ্ছে আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা বা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী কারা। এই দুইটাই বিষয় ক্যাটাগরিজটা জেনে রাখলে আমার জন্য এখানে যথেষ্ট। ওকে, তাহলে আমরা যদি আভ্যন্তরীণ ব্যবহারকারীর কথা চিন্তা করি, তাহলে যারা হচ্ছে প্রতিষ্ঠানের, খুব সহজে চিন্তা করলে যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে থাকে, আর হচ্ছে বাহ্যিক ব্যবহারকারীগণ যারা, তারা হচ্ছে সাধারণত প্রতিষ্ঠানের ভিতরে ম্যানেজমেন্ট সংশ্লিষ্ট নয়। এই বিষয়টা যদি আমরা এইভাবে মনে রাখি, খুব সহজেই বিষয়টা আমরা কনসেপ্টটা ক্লিয়ার করতে পারবো। তাহলে আভ্যন্তরীণ ব্যবহারকারী কারা কারা? মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বা হিসাব রক্ষণ বিভাগ বা আভ্যন্তরীণ নিরীক্ষক হচ্ছে আমার আভ্যন্তরীণ ব্যবহারকারী। ওকে, আর বাহ্যিক ব্যবহারকারী কারা কারা? ঋণদাতা, ইনভেস্টর, কর কর্তৃপক্ষ বা বিভিন্ন শ্রমিক সংঘ বা গবেষণা কর্মী প্রতিষ্ঠান। ঠিক আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি সরকার, কোনো দেশের নির্বাচিত সরকার হচ্ছে তার কি বাহ্যিক ব্যবহারকারী। তাহলে এই দুইটা বিষয় এখানে আমরা খেয়াল রাখবো যে কারা কারা আভ্যন্তরীণ ব্যবহারকারী এবং কারা কারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। ওকে, নেক্সটে আসি অনুপাতের সাথে সম্পর্কযুক্ত গুরুত্বপূর্ণ দফা। এই বিষয়টা আমরা একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করব, কারণ এই বিষয়টা দিয়ে আমরা আমাদের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, সো এই বিষয়টার সাথে এই বিষয়টা হয়তো আমাদের একটা ক্লাসে সম্পন্ন হবে না। আমরা চেষ্টা করব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে তোমাদের সাথে আলোচনা করার জন্য। পরবর্তীতে হয়তো আমরা নতুন কোনো বিষয় নিয়ে
আমরা ক্লাসটা এগোনোর চেষ্টা করব। প্রথমে যে বিষয়গুলো হচ্ছে, এবং আরেকটা বিষয় বলে রাখি, এই গুরুত্বপূর্ণ দফার যে বিষয়গুলো আমরা প্রথমে সেই বিষয়গুলো ক্যাচ করার চেষ্টা করব যেগুলো আমাদের পরীক্ষায় বারবার এসে থাকে। ঠিক আছে, প্রথমত খুব কমনলি আসে চলতি অনুপাত, অর্থাৎ কারেন্ট রেশিও। ঠিক আছে, ফর্মুলাটা যখন আমরা বোর্ডে করব তখন আমরা হাতে কলমে করার চেষ্টা করব। চলতি অনুপাতের ফর্মুলা হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই হচ্ছে চলতি দায়। খুব সহজ একটা বিষয়, চলতি সম্পদ ডিভাইডেড বাই হচ্ছে চলতি দায়। আমি এই বিষয়টা মুখস্থ করলাম এবং খুব সহজে বিষয়টা আমি মেনেও নিলাম। ঠিক আছে, এবং তার আদর্শ মান হচ্ছে 2:1। এই বিষয়টা হচ্ছে আমার মেমোরাইজেশনের জায়গায়, কিন্তু কনসেপ্টের জায়গায় কি আমাকে বুঝতে হবে যে চলতি সম্পদগুলো কি কি, অর্থাৎ কি কি বিষয় এখানে আমার চলতি সম্পত্তি হিসাবে আসতে পারে এবং কি কি বিষয় এখানে আমার চলতি দায় হিসাবে আসতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো আমাকে একটু মাথায় রাখতে হবে। এখানটা আমার বিষয়টা অঙ্ক করার জন্য কাজে লাগবে এবং এমসিকিউ তো সরাসরি আসতে পারে নিচের কোনটি চলতি সম্পদ হিসাবে গণ্য। ঠিক আছে, তাহলে চলতি সম্পদ এই বিষয়টা আমরা একটু অঙ্ক করতে করতে তো করে ফেলবো। চলতি সম্পদ হিসাবে কি কি আসতে পারে? সমপরি, মজুদ পণ্য, বিবিধ প্রাপ্য হিসাব বা প্রাপ্য হিসাব, হাতে নগদ, ব্যাংকে জমা, যে কোনো প্রকারের স্বল্পমেয়াদী বিনিয়োগ, প্রাপ্য বিল, যে কোনো প্রকারের অগ্রিম খরচ বা বিভিন্ন প্রতিনিধির নিকট যদি কোনো জমা থাকে, সেই বিষয়টাও কি আমার চলতি সম্পদের অন্তর্ভুক্ত। বিষয়টা আমরা যখন বোর্ডে ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবো আরও ক্লিয়ার হয়ে যাবে। চলতি দায়টা কি? চলতি দায় বিবিধ পাওনা দাবার প্রদেয় হিসাব, বকেয়া বিভিন্ন খরচগুলো, ঋণের বকেয়া সুদ, আয়কর সঞ্চিতি, বোনাস, নগদ তহবিল, কল্যাণ তহবিল, কর্মচারী তহবিল, অর্থাৎ নগদ তহবিল ছাড়া ঠিক আছে আমার ঘোষণাকৃত লভ্যাংশ, কর্মচারী কল্যাণ তহবিল, বোনাস তহবিল, এগুলো হচ্ছে আমার চলতি দায়। ঠিক আছে, আরেকটা বিষয় এখানে যে আমরা বিষয়টা বলছিলাম যে এখানে আদর্শ অনুপাত 2:1 আদর্শ অনুপাত ধরা হয়েছে। কেন? কারণ তার 2 হচ্ছে তার চলতি, অর্থাৎ 1 টাকার চলতি দায় পরিশোধের বিপরীতে তার 2 টাকার মতো চলতি সম্পদ এখানে বিদ্যমান আছে। ঠিক আছে কথাটা? তাহলে তার 2:1 হতে কি তার একটা হচ্ছে তার চলতি দায়, 1 টাকার চলতি দায়ের বিপরীতে তার এখানে 2 টাকার মতো চলতি সম্পদ বিদ্যমান রয়েছে। এই অনুপাত যত বেশি হবে বুঝতে হবে প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের সক্ষমতা তত বেশি। তাহলে চলতি অনুপাতের সাথে কিসের সম্পর্ক? স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের সক্ষমতাটা তত বেশি। এই বিষয়টা এখান থেকে আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাকি কিছু অনুপাতগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব, তারপরে আমরা ম্যাথমেটিক্যালি বোর্ডে কিছু টার্ম করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আশা করি আজকের এই, কারণ আমাদের এখনকার চ্যাপ্টারগুলো আমাদের রিভাইজ পাশাপাশি হচ্ছে, কারণ দেখা গেছে আমাদের চ্যাপ্টারগুলো লিমিটেড চ্যাপ্টার। সো আমরা টিচার আছি আলহামদুলিল্লাহ এখানে অনেকজন। সো দেখা গেছে কোনো না কোনো চ্যাপ্টার কারো দ্বারা কারো রিপিট হচ্ছে। সো আমরা প্রত্যেকটা বিষয় চেষ্টা করবো খুঁটিনাটি যে বিষয়গুলো আর আমাদের এখানে কিছু রিভিশনের থাকে, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার এখানে আমরা রিভাইজড করব। রিভাইজড করতে গিয়ে যদি 2-1টা বিষয় এখানে সামনে চলে আসে ইম্পর্টেন্টলি, সেই বিষয়গুলো আমরা একটু আবার নতুন করে দেখে নেব। তাহলে আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা একটু বাসায় বই নিয়ে বিষয়টা একটু দেখার চেষ্টা করবে। নতুন ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারেরই। ঠিক আছে, তো ভালো থেকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ সহকারে ক্লাসটি শোনার জন্য। আল্লাহ হাফেজ।